আগের ভিডিওটাতে আমরা ইলেকট্রোটনিক পোটেনশিয়াল আর অ্যাকশন পোটেনশিয়াল সম্পর্কে একটা আইডিয়া পেয়েছিলাম আর জেনেছিলাম যে এরা কিভাবে একটা কোষের মধ্য দিয়ে পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য বহন করতে পারে। এখানে আমরা একটু রিভিশন দিচ্ছি যে ইলেকট্রোটনিক পোটেনশিয়াল তৈরি হয় যখন চার্জের ডিসরাপশন হয়। যেমন ধরা যাক সোডিয়ামের গেট যদি খুলে যায়, কিছু পজিটিভ আয়ন ভেতরে ঢুকে যায়, তাহলে এরা খুব তাড়াতাড়ি এর কাছের এলাকাকে বেশি পজিটিভ করে ফেলবে। এটা খুব তাড়াতাড়ি ঘটে কারণ পজিটিভ চার্জগুলো অন্য পজিটিভ চার্জ থেকে দূরে সরে যেতে যাবে, যেহেতু পজিটিভ চার্জগুলো একে অপরকে বিকর্ষণ করে। এখন আমরা যদি দূরের একটা পয়েন্ট বিবেচনা করি, ধরা যাক কোষের এই পয়েন্টটা, এখানের পজিটিভ চার্জটা এইদিকে যাবে, এখানের পজিটিভ চার্জটা এইদিকে যাবে, এভাবে এই পয়েন্টটা খুব অল্প সময় পজিটিভ হয়ে যায়। এজন্যই আমরা ইলেকট্রোটনিক পোটেনশিয়াল নিয়ে আলোচনা করছি। এর সুবিধা হলো যে এই প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি ঘটে। এই পয়েন্টের জন্য আমরা দেখতে পাই যখনই পজিটিভ চার্জ ভেতরে ঢোকে, এখানের পজিটিভ চার্জটা এখানে সরে যেতে চাইবে আর এখানের পজিটিভ চার্জটা আরও ডানে সরে যাবে। কিন্তু এক্ষেত্রে খুব বেশি তাড়াতাড়ি এটা হবে না, কারণ এখানে এসে প্রভাবটা কমে যাবে। এই চার্জের চেয়ে এই চার্জের উপর প্রভাব কম হবে কারণ এর দূরত্ব বেশি। আমরা এটা সম্পর্কে আরও জানতে পারবো যখন এটার উপর কম্পিউটার সিমুলেশন করব। তবে এখানে পজিটিভ চার্জ ভেতরে ঢুকবে, তারপর এরা দূরে সরে যাবে, এর কারণে ডিসরাপশন থেকে একটু দূরের যে কোনো পয়েন্ট বেশি পজিটিভ হয়ে যাবে। এটা ভোল্টেজকে তাড়াতাড়ি প্রায় সাথে সাথেই প্রভাবিত করে। কিন্তু এটার অসুবিধা হলো এটা দূরত্বের সাথে সাথে কমতে থাকে। আমরা যদি অনেক দূরের একটা পয়েন্ট নেই, একদম নিচের দিকের এই পয়েন্টটা নেই, এটার উপরে এই সোডিয়াম গেট খোলার কোনো প্রভাবই পড়বে না। এটা একটা নেগেটিভ দিক। অন্যদিকে আমরা পাচ্ছি অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশন পোটেনশিয়াল, এখানে সোডিয়াম গেটের কাছে কিছু পজিটিভ চার্জ থাকে, তার মানে স্বাভাবিক অবস্থায় এটা -70 মিলিভোল্টে স্থির থাকে। -70 মিলিভোল্ট। এরপর কিছু পজিটিভ চার্জ আসলো হয়তো ইলেকট্রোটনিক ইন্টারাকশনের কারণে, কিন্তু সেটা খুব অল্প। এরপর হয়তো আর একটা চার্জ আসলো, এতে ভোল্টেজের মান দাঁড়ালো -55 মিলিভোল্ট। মেমব্রেন পোটেনশিয়াল বাড়তে থাকায় একসময় সোডিয়াম গেট খুলে যাবে, সোডিয়াম আয়ন কোষের ভেতরে ঢুকবে এবং কোষের ভেতরে অনেক বেশি পজিটিভ হয়ে যাবে। এখন আবার সোডিয়াম গেট বন্ধ হয়ে যাবে, পটাশিয়ামের গেট খুলে যাবে। যেহেতু কোষের ভেতরে পজিটিভ এবং সোডিয়াম পটাশিয়াম পাম্পের কারণে কোষে পটাশিয়াম অনেক বেশি, তাই বিকর্ষণের জন্য পটাশিয়াম কোষের বাইরে বের হয়ে যাবে। এর ফলে ভোল্টেজ কমতে কমতে আবার নেগেটিভ হয়ে যাবে। এখন এই পিরিয়ডটাকে বলা হয় রিফ্র্যাক্টরি পিরিয়ড। দরজা এখানে খুলছে আর বন্ধ হচ্ছে, আর কিছু সময়ের জন্য এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। এ সময় অন্য স্টিমুলাসও কাজ করতে পারে না, তখন সোডিয়াম পটাশিয়াম পাম্প স্বাভাবিক অবস্থায় চলে যাবে। কিন্তু এই প্রক্রিয়া চলার পুরো সময়টাতে বামের গেটটা যখন চার্জ পেয়ে যাবে, অর্থাৎ সোডিয়াম ভেতরে ঢুকছিল, এটা অবশ্যই এর ডানের গেটটাকেও একটু বেশি পজিটিভ করে ফেলবে। ডানের গেটের চার্জ একটু বেড়ে যাবে, তখন এই গেটের থ্রেশহোল্ড ভ্যালুকে অতিক্রম করবে, তখন এই ডানের সোডিয়াম গেটও খুলে যাবে। আর আগের মতো একই জিনিস এবার একটু ডান দিকে ঘটবে। এভাবে এর ডানের গেটেও পটেনশিয়াল একই রকম হবে দেখতে। এভাবেই এই পটেনশিয়াল কোষের ভেতরে চলাচল করতে থাকে। এটা সুবিধা হলো এই সিগন্যালের শক্তি কখনো কমে না, একই রকম থাকে। কোষের মধ্যে দিয়ে এটা এইভাবেই চলতে থাকে, লক্ষ লক্ষ মাইল গেলেও এটা অপরিবর্তিত থাকবে। কিন্তু এই প্রক্রিয়ার অসুবিধা হলো এটা ইলেকট্রোটনিকের চেয়ে ধীরে সম্পন্ন হয়, আর এই গেট খোলা বা বন্ধ হওয়ার জন্য শক্তির প্রয়োজন হয়, যেটার জন্য কোষের ভেতরে ও বাইরে চার্জ পোটেনশিয়ালের মধ্যে সবসময় একটা ভারসাম্য থাকতে হয়। এখন প্রশ্ন আসতে পারে যে কিভাবে কোষ এই সিগন্যাল ডিসিপেশন আর গতি এই দুইটার মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি করে, কিভাবে এই সিগন্যাল ডিসিপেশন আর গতির মধ্যে ভারসাম্য সৃষ্টি করে। ঠিক এটাই নিউরন করে থাকে। চলুন আমরা পেছনে ফিরে যাই। আমরা এখন নিউরন সম্পর্কে জানার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ডেনড্রাইটের মাধ্যমে নিউরনের উত্তেজিত হওয়ার কথা বলছি। আমি যদি ডেনড্রাইটকে জুম ইন করি, ধরুন এটা হলো ডেনড্রাইটের মেমব্রেন, ধরেন এটা হলো ডেনড্রাইট, আর ধরা যাক এটা হলো এখানের সেই পয়েন্টার ছবি। যখন আমি বলি স্টিমুলেটেড, এটার মানে হলো কোনো চ্যানেল বা গেট খুলে যাচ্ছে। ধরা যাক এটা হলো একটা সোডিয়াম চ্যানেল, এটা একটা সোডিয়াম চ্যানেল, আর এখানে আছে স্টিমুলাস। স্টিমুলাস বেশি ভোল্টেজ তৈরি করে যা গেটটাকে খুলে দেয়। স্টিমুলাস রাসায়নিক হতে পারে, অ্যাকশনের টার্মিনাল এন্ড থেকে আসতে পারে, কিংবা প্রেশার থেকে, এরকম অনেক কিছু স্টিমুলাস হিসেবে কাজ করতে পারে। যাই হোক না কেন, এই স্টিমুলাস গেটটা খুলে দেয়। হতে পারে এটা একটা সোডিয়াম গেট, তাহলে পজিটিভ চার্জ প্রচুর পরিমাণে ভেতরে ঢুকতে থাকবে। আমরা জানি কেন এটা হয়, যেহেতু বাইরে অনেক সোডিয়াম আছে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে সোডিয়াম ভেতরে ঢোকে, তাহলে পজিটিভ চার্জ কোষের ভেতরে ঢুকলো, সাথে সাথে এর কিছুটা প্রভাব পড়বে,
তাৎক্ষণিকভাবে পজিটিভ চার্জ দূরে সরে যেতে চাইবে, ফলে এখানের এই পয়েন্টটা একটু বেশি পজিটিভ হবে। আমরা যদি এই পয়েন্টটা দেখি, এটাও একটু পজিটিভ হবে, কিন্তু এটা আসল রিয়াকশন থেকে এত দূরে যে এটা খুব বেশি পজিটিভ হতে পারে না। কোষের ভেতরে যত দূরে যাব আয়নগুলোও কমতে থাকবে। আমরা যদি এদিকে এই অ্যাকশন হিলকের দিকে যেতে থাকি, আমরা আরও গেট পাবো। ধরা যাক এখানে একটা সোডিয়াম গেট, এখানে পটাশিয়াম গেট, এখানে আবার আর একটা সোডিয়াম গেট, এখানে আবার একটা পটাশিয়াম গেট। তাহলে এখানে যদি ঘটনাটা ঘটে, তাহলে আমরা ঘটনাটা থেকে এত দূরে আছি যে আমরা যদি অ্যাকশন হিলকের কাছে এই পয়েন্টটায় পটেনশিয়াল মাপি, এখানে অ্যাকশনের কাছে একটা ফোলা জায়গা দেখা যাচ্ছে। একই রকম চার্ট আঁকছি যেটা আগেই দেখিয়েছি। এখানে মেমব্রেন পটেনশিয়াল আছে, মেমব্রেনের দুই পাশের মাঝে যে পটেনশিয়াল, আর এক্স অ্যাক্সিসে সময়। আমরা যদি এই পয়েন্টটা দেখি, ঠিক এখানের এই পয়েন্টটা, এটার সাথে মেমব্রেনের বাইরে তুলনা করছি, -70 মিলিভোল্ট দিয়ে শুরু করছি। যখন নিউরনে কোনো উত্তেজনা থাকবে না, ইলেকট্রোটনিক প্রক্রিয়ায় ভোল্টেজ অল্প বাড়তে থাকবে, কারণ পজিটিভ চার্জগুলো একে অপরকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দেবে। এভাবে এই বিন্দুটা অল্প একটু পজিটিভ হবে। ধরা যাক ভোল্টেজ বেড়ে -65 হলো। এই অবস্থায় কিছুই ঘটবে না। এত কম পটেনশিয়ালে এটিপি অথবা সোডিয়াম পটাশিয়াম পাম্প সচল হয় না, এতে কিছুই হয় না, নিউরন এতে উত্তেজিত হয় না। এখন ধরা যাক এখানে এটা আবার স্টিমুলেটেড হলো, আরও দুইটা ডেনড্রাইট স্টিমুলেটেড হলো। এর ফলে প্রচুর পজিটিভ আয়ন সৃষ্টি হলো এবং এদের সবার সম্মিলিত প্রভাবে উৎপন্ন পটেনশিয়াল এই বিন্দুর থ্রেশহোল্ড পটেনশিয়ালকে অতিক্রম করবে। ধরা যাক এখন পটেনশিয়াল হলো -55। আমরা জানি এখন কি ঘটবে। যখন এই পটেনশিয়াল -55 হবে, এই সোডিয়াম গেটটা খুলে যাবে, এবং প্রচুর সোডিয়াম আয়ন ভেতরে ঢুকতে থাকবে। সোডিয়াম ঢুকতেই থাকবে যতক্ষণ না এই পটেনশিয়ালের মান +40 হবে। তারপর যখন এটা বন্ধ হয়ে যাবে, পটাশিয়াম গেট খুলে যাবে, আবার ভোল্টেজ আগের অবস্থানে ফিরে আসবে। তারপর আবার সোডিয়াম পটাশিয়াম পাম্প সচল হবে। এখানে এটা ঘটবে, কিন্তু যখন সোডিয়াম প্রথম গেট দিয়ে ঢুকতে থাকবে, এখানটা পজিটিভ হয়ে যাবে আর এখানের সোডিয়াম গেটটা খুলে যাবে। এভাবে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে। এখন এই অ্যাকশন পোটেনশিয়াল অ্যাকশন পর্যন্ত এভাবেই চলতে পারত, কারণ আমি আগেই বলেছি ইলেকট্রোটনিকের সুবিধা হলো এটা দ্রুত, কিন্তু এটা খুব বেশি দূর পর্যন্ত ভোল্টেজকে নিয়ে যেতে পারে না, এটা অপেক্ষাকৃত কম দূরত্বের জন্য। অন্যদিকে অ্যাকশন হলো অনেক লম্বা। এখানে ইলেকট্রোটনিক ডেনড্রাইট থেকে অ্যাকশন হিলক পর্যন্ত প্রবাহিত হয়, সেখান থেকে অ্যাকশন পোটেনশিয়ালের মাধ্যমে অ্যাকশন পর্যন্ত সিগন্যালটা প্রবাহিত হয়। এটা ভাবাই যুক্তিসঙ্গত, কারণ সিগন্যালের শক্তি কমে যাক এটা আমরা চাই না। আমরা চাই সিগন্যাল অ্যাকশন পর্যন্ত চেইন রিয়াকশনের মতো একইভাবে আসুক, কিন্তু সমস্যা হলো এটা খুব ধীর গতিতে হয়। এই অ্যাকশনের দৈর্ঘ্য প্রায় 5 ফুট। আমি স্লো সিগন্যাল চাই না। যদি কেউ আমাকে আঘাত করে, আমি সাথে সাথেই আমার হাত চালাতে চাই। আমি চাই না যে একের পর এক গেট খুলে বন্ধ হয়ে 4-5 ফিট পার হয়ে সিগন্যালটা দেরি করে আসুক। আমি চাই যে এটা তাড়াতাড়ি হোক। যা হয় তা হলো দুইটা প্রক্রিয়ার কম্বিনেশন। আপনারা বুঝতেই পারছেন, এখানে সিগন্যালটা তৈরি হলো আর এটা সিগন্যালকে অ্যাম্প্লিফাই করবে বা বাড়িয়ে দেবে। এখানের এই সিগন্যালটা খুব দুর্বল, মাত্র -55 মিলিভোল্ট তৈরি করে, কিন্তু যখন প্রথম সোডিয়াম গেট খুলে যায়, এটা বেশ বড় একটা পজিটিভ পোটেনশিয়াল তৈরি করে। এটা পরের গেটটা খুলে দেয়, এখানেও প্রচুর পজিটিভ পোটেনশিয়াল তৈরি হয়। এখন অ্যাকশনের এই বড় একটা অংশ ঢাকা থাকে, এটার নাম শুয়ান সেল বা মায়োলিন শীথ। এদের নিচে যদি গেট থেকেও থাকে, সেগুলো কোনো কাজে লাগবে না। এখানে বাইরের সোডিয়াম বা পটাশিয়ামের কোনো আদান প্রদান হবে না, অর্থাৎ অ্যাকশনের এই অংশটুকুতে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে না। যেটা হয় সেটা হলো এখানের অ্যাকশন পোটেনশিয়ালের জন্য এর আশেপাশে অনেক বেশি পজিটিভ হয়ে যায়, ফলে এখানে আবার ইলেকট্রোটনিক প্রক্রিয়া শুরু হয়। এতে সিগন্যালটা বেড়ে যায় আর এখানে পাওয়া যায় +40, আর হয়তো এখানে আমরা পাই মাত্র -50, কিন্তু এই -50 একটা সোডিয়াম গেট খুলে দেওয়ার জন্য যথেষ্ট। এটা আবার এর চারপাশে সব কিছুকে পজিটিভ করে ফেলে, এটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেয়, সব কিছু আবার পজিটিভ হয়ে যায়। পটাশিয়াম তখন কোষের বাইরে চলে আসে, সব কিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তবে সিগন্যাল বেড়ে যায়। এখন ইলেকট্রোটনিকভাবে এটা খুব বেশি পজিটিভ। ইলেকট্রোটনিক প্রক্রিয়ায় এটার কিছু দূরে আবার কম ভোল্টেজ পাওয়া যাবে,
যেটা আবার আর একটা অ্যাকশন পোটেনশিয়াল চালানোর জন্য যথেষ্ট। একই ঘটনা আবার এখানে ঘটবে। এভাবে অ্যাকশন পোটেনশিয়াল ও ইলেকট্রোট্রনিকে কম্বিনেশন ঘটে। ইলেকট্রোট্রনিক প্রক্রিয়াটা খুব দ্রুত, এটা প্রায় সাথে সাথেই ঘটে, কিন্তু এটা দূরত্বের সাথে সাথে কমে যায়। তাই এই নোডস অফ রেনভিয়ার এরা খুব বেশি দূরে থাকলে চলবে না, তাদেরকে এতটুকু দূরে থাকতে হবে যেন এক প্রান্তে যে পটেনশিয়াল উৎপন্ন হবে সেটা যেন অপর প্রান্তে গেটটা খুলে দেওয়ার মতো যথেষ্ট পটেনশিয়াল তৈরি করতে পারে। অপর প্রান্তে সিগন্যালটা +40 রাখার দরকার নেই, -55 হলেই সিগন্যালটা চলতে থাকবে। এটা কিন্তু খুবই ভালো একটা প্রক্রিয়া, একটা ফাস্ট আর একটা স্লো, কিন্তু সিগন্যালটাকে এরা চলমান রাখে। ফাস্ট প্রক্রিয়ায় তাড়াতাড়ি সিগন্যাল কমে যায়, কিন্তু এটা অপর প্রক্রিয়াকে চালিয়ে দেয়, আর স্লো সিগন্যালটাকে বুস্ট করে। এরপর সিগন্যালটা আবার দ্রুত চলতে থাকে, সিগন্যাল কমে যায়, স্লো সিগন্যালকে বুস্ট করে, তারপর আবার চলতে থাকে, এভাবে এক স্থান পর্যন্ত চলতে থাকে। এটাকে বলা হয় সল্টেটরি কন্ডাকশন। আমি লিখছি এখানে সল্টেটরি, এটা শুরু হয় স্যাল দিয়ে, সল্টেটরি কন্ডাকশন। আমার মনে হয় এটা লাফিয়ে চলার ল্যাটিন থেকে এসেছে। আমি যখন বায়োলজি ক্লাসে এটা পড়েছিলাম সেখানে বলা হয়েছিল যে মায়োলিন শীট খুব দ্রুত তৈরি হয়ে যায়, আর এরা এক অ্যাকশন পোটেনশিয়াল রিয়াকশন থেকে আরেকটাতে লাফিয়ে লাফিয়ে যায়, কিন্তু আসলে তা ঘটে না। এখানে সিগন্যালটা অ্যাকশন পোটেনশিয়াল দিয়ে বুস্ট করা হচ্ছে, ফলে গেট খুলে যায়। তখন এই জায়গাটা খুব বেশি পজিটিভ হয়ে যায়, সুপার পজিটিভ হয়ে যায়, আর এটার কারণে এটা অপর প্রান্তটাকেও মোটামুটি পজিটিভ করে ফেলে, যেটা পরবর্তী রিয়াকশনকে চালু করে। এই খুব বেশি পজিটিভ প্রান্তটা অপর প্রান্তকে মোটামুটি পজিটিভ বা কম নেগেটিভ করে, এভাবে পরের রিয়াকশনটাও চালু হয়ে যায়। এভাবে অ্যাকশন পোটেনশিয়াল যেটা সিগন্যালকে বুস্ট করে আর ইলেকট্রোটনিক পোটেনশিয়াল যেটা সিগন্যালকে চলমান করায়, দুইটা একসঙ্গে সল্টেটরি কন্ডাকশন প্রক্রিয়াকে চলমান রাখে। এভাবেই নিউরন অনেক দূরত্ব পর্যন্ত শক্তি না কমিয়ে সিগন্যাল পাঠাতে পারে।